দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন, সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য সহ সারা দেশে প্রাণ গেল ৭৪ জনের। অনির্দিষ্টকালে কারফিউ শুরু, ৩ দিনের সাধারণ ছুটি, সুপ্রিম কোর্ট সহ সব আদালত এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ। আন্দোলনের নামে এখনো যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী, দাবি প্রধানমন্ত্রীর দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান। এবং দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ক্ষমতাসীনদের। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মিছিল, স্লোগান আর বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন সড়ক। বেশ কিছু জায়গায় আন্দোলনকারী ও পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শাহাদাত নিশাতের রিপোর্ট। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও অবস্থান কর্মসূচিতে অচল রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দুই পক্ষ। সেখানে অ্যাম্বুলেন্স সহ ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন, কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। এখানে আমরা শুধু ভিতরে ঢুকছি, তারা আমাদের দিকে বাইকে গেছে গা। আমরা বাঁচি না, আমরা আগুন ধরাইতে যান কোন শুন। সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সিটি কলেজ থেকে জিগাতলা সড়কে দফায় দফায় সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। আমার ভাইয়ের রক্ত আমরা এইভাবে বিদায় করতে দিব না। আমরা আবার এসেছি, আমরা দ্বিগুণ হব, আমরা এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আমরা স্বৈরাচার শাসকের পতন চাই, পতন চাই। বেলা 11টায় ধানমন্ডির ২৭ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। পেশাজীবীদের সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর সহ বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয়েছে সারা দেশ। আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত ৭৪ জন, আহত হয়েছেন কয়েকশো মানুষ। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপন অপুর ডেস্ক রিপোর্ট। অসহযোগ কর্মসূচিতে সারা দেশে রাজপথে নামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়। রায়গঞ্জের ধানগড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের হামলায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৬ নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন ৪ আন্দোলনকারী। বেলা ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা মাধবদী বড় মসজিদের ভিতর অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালালে ইউপি চেয়ারম্যান সহ ৬ জনের মৃত্যু হয়। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এতে নিহত হন ৭ জন, আহত হয়েছেন শতাধিক। বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়। জয়পুরহাটেও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় মৃত্যু হয় মেহেদী হাসান নামে এক আন্দোলনকারীর। তাদের হামলায় জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু সহ অন্তত ৫০ জন আহত হয়। দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় কুষ্টিয়ায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসায় হামলার ঘটনা ঘটে। আজও রণক্ষেত্রে পরিণত হয় কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ইউএনওর গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে আওয়ামী লীগের সাথে সংঘর্ষের সময় রুবেল নামের এক পথচারীর মৃত্যু হয়। এছাড়া লক্ষ্মীপুরে ৭ জন, রংপুরে ৪ জন, মুন্সিগঞ্জে ৩, ভোলায় ১, বরিশালে ১, কিশোরগঞ্জে ৩ ও পাবনায় ৩ জনের মৃত্যু হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় পুলিশ সদর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। হামলার পর সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয় থানায়। এদিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে ৮টি মরদেহ স্তূপ করা অবস্থায় পায়। বেশ কয়েকটি মরদেহ তারা পায় পুকুরে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন পুলিশ সদস্য। সারা দেশে সহিংসতা বাড়ায় সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। সন্ধ্যার পর থেকে নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীকে টহলরত অবস্থায় দেখা যায়। জনগণকে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দিতে দেখা যায়। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সরকারি বেসরকারি অফিস আদালতের পাশাপাশি বন্ধ থাকবে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানও। এদিকে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতে কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। এখনো যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে হবে। তাদের রুখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কারফিউ চলাকালে বিশেষ ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রোববার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গভীর উদ্বেগের সঙ্গে কমিশনার বলেন, শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত, শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবেই আইন প্রয়োগ করতে হবে সেভাবেই করা হবে। সরকার পতনের এক দফা দাবির প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। সকাল থেকে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। নেতারা অভিযোগ করেন, দেশে চলমান সহিংসতায় জামায়াত, বিএনপির কূটকৌশল কাজ করছে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। কোটা আন্দোলনকারীদের এক দফা দাবির প্রতিবাদে সকাল থেকে ঢাকার রাজপথে সরব ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও মোড়ে মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাসেল স্কোয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেয়। সরকার পতনের ডাককে জামাত, বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে রাজপথে জবাব দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে জামায়াত, বিএনপির হাত রয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করা হয়েছে এবং জামাত, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি অশুভ রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই আন্দোলনকে
এক দফার আন্দোলন দিয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী সহিংসতা করছে। তাদের চোখের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি। তাদের কারে ভর করে যারা দেশের অনিষ্ট করবে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, প্রতিবাদী মানুষ, পেশাজীবী মানুষরা তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বক্তারা বলেন, কোটা সংস্কার হয়ে গেছে, এখন আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ছাত্রদের বিপক্ষে তো আমরা নই। আমরা চাচ্ছি আমাদের ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য। আমরা চাচ্ছি যে ওরা ঘরে ফিরে যাক। ওদের অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, ওদের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন ছাত্রদের সাথে বসেন এবং বসে ওনাদেরকে বোঝান এবং টোটাল বিষয়টা যেন ওনাদের কাছে ক্লিয়ার করে। কারণ ওনাদের দাবি দেওয়া কোটা আন্দোলনের যে দাবিটা ছিল তা তো অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এছাড়া ধানমন্ডি, খামারবাড়ি, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামায়াত, এমন অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে জানিয়ে প্রতিহতের ঘোষণা দেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এতে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি জামাত। সরকার ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক। আমরা শেষ কথাটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সরকার সংঘাত চায় না, আলোচনার দরজা এখনো খোলা, তবে সন্ত্রাস করলে আরো কঠোর হবে সরকার। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। এই দাবি তো সবসময়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবারও দলের নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। এ সময় জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান মির্জা ফখরুল। সাইফুর রিপনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারী এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকার দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম, সেই আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দাবি করেন, তাদের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে বিশ্ব বিবেকও। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে, চলে যেতে বাধ্য করতে হবে। আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয়, দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। সরকারকে বিদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে
গণতন্ত্রের প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর রক্তপাত না ঘটিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সবার সঙ্গে আলোচনা করে দলীয় অবস্থান জানাবে বিএনপি। আমরা সকলের সঙ্গে পরামর্শ করে, বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সামনে জানাবো, কারণ এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। চলমান অস্থিরতায় ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি অনেকটাই কম। টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি হচ্ছে। অনেকটাই স্থবির আমদানি রপ্তানি। বন্দরে পণ্য খালাস করতে না পারায় ঢাকায় আসছে না কাঁচামাল। শেয়ার বাজারেও পড়েছে চলমান পরিস্থিতির প্রভাব। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে অনেকটাই ফাঁকা মতিঝিল ব্যাংক পাড়া। সড়কে নেই ব্যাংকে সেবা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকেই সব শাখা খোলা থাকলেও লেনদেনে আসে অল্প সংখ্যক মানুষ। গ্রাহকরা জানান, জরুরি প্রয়োজনেই ব্যাংকে আসতে হচ্ছে। টাকা মাছ তুলতে হবে আজকে, সেই জন্য আমি ঘর ভাড়া দিতে হবে, দিতে হবে, অন্য বাজার করতে হবে, এই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে ব্যাংকে। টাকা তো মৌলিক বিষয়, এটা আমাদের টাকা না হলে কোনো রকম লেনদেন সম্ভব না, বা সেজন্য এই বিষয়টা খুবই জরুরি, ব্যাংকে আসা লাগবে। সোনালী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক বলছেন, গ্রাহকরা টাকা জমার চেয়ে উত্তোলন করছে বেশি। চলমান পরিস্থিতিতে ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। সপ্তাহের শুরুর দিনে মানে প্রথম কর্মদিবসে আমরা সাধারণত যে ধরনের গ্রাহক উপস্থিতি লক্ষ্য করি, আজকে মনে হচ্ছে তার থেকে একটু উপস্থিতি একটু কম। আর যারা এসছেন তাদের মধ্যে বেশিরভাগই টাকা উত্তোলনের একটা প্রবণতা আমরা দেখেছি। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেয়ার বাজারেও পড়েছে অস্থিরতার প্রভাব। বাজার সংশ্লিষ্টরা জানান, এমন পরিস্থিতি কাম্য নয়। তো অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে রোববার থেকে আরো ভালো দেখব। দুর্ভাগ্যবশত আমরা আজকে উল্টোটা দেখছি। সকালবেলায় আমরা দেখছি যে মার্কেটে একটা নেতিবাচক প্রভাব, এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। সেটার কারণ হলো যে মানুষের মধ্যে একটু হতাশা তৈরি হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে, যার কারণে এখন বাজারে অংশগ্রহণ অনেক কমে গেছে আজকে, এবং এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। দেখেন, আজকে রাস্তাঘাটে লোকজন নেই, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা বা হতাশা তৈরি হচ্ছে, কি হইতে যাচ্ছে, কি হচ্ছে। তো এটা যত দ্রুত একটা সেটেলমেন্টে আসবে ততই আমাদের জন্য ভালো আমাদের, কারণ এই বিষয়গুলো লঙ্ঘন হইলে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতির চাকা সচল রাখতে পরিস্থিতির স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নিম্ন আয়ের সাধারণ মানুষের উপার্জনে ভাটা পড়েছে। পথে নেই যাত্রী, ভাড়া পাচ্ছেন না রিক্সা চালক ও রাইড শেয়ারের মোটর বাইকাররা। আর ক্রেতার অভাবে অলস সময় পার করছেন দোকানিরা। এদিকে সড়কে বের হলেও চলাচলে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। ইফতেখার রেজার আরও একটি রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ঢাকার বিপণী বিতানগুলোতে নেই তেমন ভিড়, নেই ফুটপাতের দোকানেও বেচাকেনা। ক্রেতা না থাকায় কেনা দামেও ফল বিক্রি করতে পারছেন না দোকানিরা। ফল নষ্ট হচ্ছে দোকানেই। দুপুরবেলা ফাঁকা খাবারের দোকান। কর্মীদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। কোনো বেচা কিনা বেচা নেই, যে দামে কিনে আনি এই দামে বেচতে পারি না। আমরা যা আনি সব নষ্ট হইতেছে, আর ভয়ে মানুষ আসে না। আমরা কোনো রকম নিরাপদ হয়েছি, ব্যবসা একবার স্থবির। স্টাফদের এদিকে কোনো রকম খাবার ব্যবস্থা করতে পারি না। সারাদিন সকাল থেকে ফিরে বসি, এখনো কোনো বিক্রি নাই। প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হলেও ভয়ে ভয়ে চলছেন পথচারীরা। আসার সময় ট্যাক্সি পাইনি, অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছিলাম, এখন যাওয়ার সময় কিছু পাচ্ছি না। সারা বাংলাদেশের মানুষ এখন একটাই দাবি যে এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। জনসমাগম না থাকায় ফুটপাতে বসা দোকানীদের বেচাকেনাও কমেছে। ভুগছেন নিরাপত্তাহীনতায়। খুবই খারাপ অবস্থার ভিতরে আছি আমরা। ব্যবসা ছাড়তেও পারতাছি না, করতেও পারতাছি না, এমন একটা পরিবেশ। এরকম বন্ধ না থাকলে আর কি মোটামুটি বেচাকিনি হয়, কিন্তু এরকম সমস্যার কারণে বেচাকিনি এখন হচ্ছে না। বাসা থেকেও
বেরোতে ভয় লাগে। রাজধানী সড়কে রিকশার সংখ্যাও কম, নেই তেমন যাত্রী। জমার টাকা জোগাড় হলেও খাবারের সুরাহা করতে পারেননি অনেক রিকশা চালক। যাত্রী সংকটে রাইড শেয়ারিং বাইকাররাও পড়েছেন বিপাকে। এই তো খ্যাপ নাই, পুরো ঢাকা শহর খালি ফাঁকা ঘুরি, ভাড়া মারতারি না। এই পর্যন্ত জমার টাকাটা উঠছে, খাবার টাকা হয়নি এখনো। যাত্রী তো পাচ্ছি না, বাট মনে করেন যে লোকজন ভয়ে আতঙ্কে আছে যে কি হয় না কি হয়, রাস্তাঘাটে চলতে সমস্যা হচ্ছে। জীবন জীবিকার স্বার্থে এমন অস্থিরতার অবসান চান নিম্ন আয়ের মানুষ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত ফেনী। ঢলের তোড়ে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে ভোলার 20টি গ্রাম। চরম বিপাকে দুর্গত এলাকার বাসিন্দারা। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 12টি স্থান ভেঙে গেছে। হু হু করে পানি ঢুকছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের 74টি গ্রাম প্লাবিত। এতে পানিবন্দী অন্তত 35,000 পরিবার। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ডুবে গেছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। এখনো তলিয়ে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দারা। যাদের নিচু বাড়ি, অধিকাংশ বাড়িঘর তাদের ডুবে গেছে। মানুষের ফসল, মাছের ঘের বেশিরভাগই ডুবে গেছে। এখানে মনে হচ্ছে বড় ধরনের ক্ষতির সম্মুখীন এই এলাকাবাসী হতে যাচ্ছে এই বন্যায়। 4-5 দিন আগে ধান লাগাইছে, সব নিয়ে গেছে। পানির কারণে মনে করেন গাড়ি চালাতে পারতেছি না, গাড়ির মধ্যে রাস্তার মধ্যে নষ্ট হয়ে যাবে, অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। ভাঙ্গার কারণে তো আজকে এই অবস্থা। ওগুলো যদি নাকি স্থায়ীভাবে সংস্কার হয় তাহলে আর এই অবস্থা হতো না। কয়েকদিন থেকে পানিতে নিমজ্জিত ভোলা নিম্নাচল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তি পোহাচ্ছে অন্তত 30,000 মানুষ। ফুসকুনিত মাছ ছাড়ানো আসিল, 2টা ফুসকুনিত সব গেছে গিয়া। তার একজন মনে করেন অসুস্থ হইলে এসব পানি কেজি দিয়ে নিতে আনতে অনেক অসুবিধা হইতেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানান বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় গত কয়েকদিনে পর্যায়ক্রমে চিকন ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। পাইকারি বাজারে প্রতি 50 কেজির বস্তায় চিকন চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। দেশে চলমান অস্থিরতায় ধানের সরবরাহ কমায় চালের দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চালের দাম বেড়ে যাওয়ায় কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। কেজি প্রতি ভাই 3 টাকা 4 টাকা বেশি। আমরা এই টাকা দিয়ে আরো বাজার করতে যাব, আমরা কিভাবে চলব? নওগাঁর চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। মোটা চিকন সব ধরনের ধানের দাম মন প্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। জেলায় খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম 4 থেকে 5 টাকা বেড়েছে। স্বর্ণা 50 থেকে বেড়ে 55 টাকা এবং হাইব্রিড 45 টাকা থেকে বেড়ে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। 4 টাকা প্রতি কেজি এটা দাম বৃদ্ধি পেয়েছে। যেমন জেলা শাল চাল মনে করেন যে আগে ছিল 60 টাকা, সেটা এখন 65 টাকা। কাটারি বলছিল যেটা আপনার 65 টাকা, সেটা এখন 66 টাকা। রোপা আমনের নতুন ধান না ওঠা পর্যন্ত মূল্য কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান চাল ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ার কারণে আমন রোপণ বিলম্বিত হওয়ায় কৃষকরা গোলায় থাকা ধান হাটবাজারে ছাড়ছেন না। তবে নতুন ধান রোপণের পর কৃষকরা বিক্রি শুরু করলে দাম কমে আসবে বলছেন বিক্রেতারা। ধানের দাম প্রতি মনে 1-150 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য উৎপাদন কিছুটা বিঘ্নিত হচ্ছে। এখানে চাউলের সর্বটা কিছুটা কমে গিয়েছে। চালের মূল্য বেশি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটু সাধ্যের বাহিরেই মনে হচ্ছে। কামাই করে খাওয়া লাগে, চাল কিনে খুবই কষ্ট হয়। 15 দিন আগে তখন যে চাউলের দাম 50 টাকা ছিল, এটা এখন 54 টাকা। অযৌক্তিকভাবে চালের দাম বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্য বিভাগের। শোনা যাচ্ছে যে বাজারে একটু দাম বৃদ্ধি, তা আমরা এ ব্যাপারে মনিটরিং করছি। বাজার বৃদ্ধির কারণগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের লোকজনও কাজ করছে। যদি কোনো কারণে বা অসৎ কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি বাজার কেউ অসৎ উদ্দেশ্যে বৃদ্ধি করে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোর পাশাপাশি চাল বাজারের তদারকি বাড়াবার তাগিদ ভোক্তার। নিউজ ডেস্ক, দেশ টিভি।